বসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। বাণী উনি রেখেছিলেন, কি বাণী রেখেছিলেন? সকালে ধরবো, বিকেলে খরচা করব। এর মানে হচ্ছে সে ধ্বংস করতে চাইছে, কিন্তু সে যেভাবে একের পর এক নাম নিচ্ছিল, সেই নামগুলোকেও কি কোথাও না কোথাও সেই নামগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে মার্ডার করার দরকারই ছিল না। তার কাছে অনেক তথ্য পাওয়া যেত। এনকাউন্টার বিচার হতে পারে না। এনকাউন্টার মিনস ক্লিন চিট। তাকে ক্লিন চিট দিয়ে দিলেন এবং তার মধ্যে যে তথ্য তাকেও ক্লিন চিট দেওয়া হলো। ইনকাউন্টারটা হলো কেন? ও তো আসামিদের নাম বলছিল, কে কে ছিল এর সাথে যুক্ত সবার নাম বলছিল, তবে ইনকাউন্টারটা করা হলো কেন? বিচার যখন দিচ্ছে তার আগে তো এইসব করে দিচ্ছে চাপা দেওয়ার জন্য, এই সাধারণ পাবলিকদের তুলে নিয়ে চলে যাচ্ছে। আগে বিজেপিকে জিজ্ঞেস করুন, কি ভারতীয় জনতা পার্টিকে গিয়ে জিজ্ঞেস করুন, মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করুন যে একটা সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থায় ঘটনাটা ঘটলো কেন? আজকে কেন মমতা ব্যানার্জি হঠাৎ করে রাস্তায় নামলেন কেন? শুধু মমতা ব্যানার্জি না, আমিও ছিলাম। আস্থা রাখবে আপনার উপর? আপনি বলছেন সকালবেলা ধরবো, বিকালে খরচ করবো, এটা তো আইনের শাসন নয়। বলবো এটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। আপনি তো মব লিঞ্চিংকে সরাসরি ইন্ধন জুগিয়েছেন। মুখ্যমন্ত্রী যদি সরাসরি ইন্টারভিউ করতেন সকালবেলায়, আর যদি অপরাধীদের ধরার নিশ্চিত করতেন, তাহলে তো ওই যে ছেলেটি যে অপরাধ করেছে, সে অপরাধ হলেও তাকে আইনে আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। আর তো মব লিঞ্চিংয়ে মরার কথা নয়, এটা আমাদের আইনের শাসন হলো না। আমরা চাই না কেউ মব লিঞ্চিংয়ে মরুক। এনকাউন্টার হচ্ছে একটা মার্ডার। আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি এসব রাখার দরকার নেই। সব কাজ মুখ্যমন্ত্রী করুক, বিচারকের কাজ করুক, উকিলের কাজ করুক, ইনভেস্টিগেশনের কাজ করুক এবং জাজমেন্টেরও কাজ উনিই করুক। এনকাউন্টারের মাধ্যমে একটা ওপেন জঙ্গল রাজ। দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের মূল বিষয়টি কি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। রাজসাক্ষীকে কেন এত তাড়াহুড়া করে সরিয়ে দেওয়া হলো? কাকে বাঁচাতে? আর সেই রহস্যময় রাজা, সে আসলে কে? আর এখান থেকে শুরু হচ্ছে আসল বিশ্লেষণ। পুরো ঘটনাটা বুঝতে হলে একটু পেছন থেকে শুরু করতে হবে। বারুইপুরের সেই ন্যক্কারজনক ঘটনায় একটি নাবালিকা শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছিল, সেই শিশুটি যখন হেঁটে যাচ্ছিল তার ঠিক পেছনেই লাল রঙের গেঞ্জি পরা একটি মানুষ হাঁটছিল। সেই মানুষটি প্রভাস মণ্ডল। এখন প্রভাস মণ্ডল এই ঘটনায় শুধু অভিযুক্তই ছিল না, সে ছিল এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজসাক্ষী। কেন? কারণ এই মানুষটি প্রথম গ্রামবাসীদের কাছে জানিয়েছিল যে শিশুটির মৃতদেহ কোথায় লুকানো আছে। এই মানুষটি পুলিশকে বলেছিল বাকি কারা কারা এই জঘন্য অপরাধের সাথে জড়িত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মানুষটির মুখ থেকেই বেরিয়ে এসেছিল একটি নাম, পার্টির ছেলের রাজা। এই কথাটুকু মাথায় রাখুন, কারণ এই একটি নাম এই পুরো এনকাউন্টারের পেছনের আসল চাবিকাঠি হতে পারে। এবার আসি সেই রাতের ঘটনায়। পুলিশের অফিসিয়াল বয়ান অনুযায়ী রাত 12টা 45 নাগাদ প্রভাস মণ্ডলকে ক্রাইম সিনে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। সেখানে নাকি সে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশের দিকে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রভাসের। এটুকু শুনলে মনে হবে ঠিক আছে, তো অপরাধী পালানোর চেষ্টা করেছিল, পুলিশ গুলি করেছে। কিন্তু একজন আইনজীবী যখন এই বয়ানের প্রতিটি লাইন ধরে ধরে প্রশ্ন তুললেন, তখন পুরো গল্পটাই ভেঙে পড়তে শুরু করলো। প্রথম প্রশ্ন, মাঝরাতে কেন? ভারতীয় আইন ব্যবস্থায় ক্রাইম সিন রিকনস্ট্রাকশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। সাধারণত এটি দিনের আলোতে করা হয়, যাতে প্রতিটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়, রেকর্ড করা হয়। তাহলে এত বড় একটি হাই প্রোফাইল কেসে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী থানায় গিয়েছিলেন, সেখানে হঠাৎ মাঝরাতে কেন পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলো? পুলিশ হয়তো বলবে ঘটনাটা রাতে ঘটেছিল, তাই রাতেই পুনর্নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর যুক্তি, কিন্তু তাহলে দ্বিতীয় প্রশ্নটা আরো ভয়ঙ্কর। সেই পুনর্নির্মাণের কোনো ভিডিওগ্রাফি হয়েছিল কি? কোনো বডি ক্যামেরা ছিল কি? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে একটিও ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়নি, একটিও ফুটেজ দেখানো হয়নি যেখানে প্রমাণ হয় যে প্রভাস সত্যিই পালানোর চেষ্টা করেছিল বা রিভলভার ছিনিয়ে নিয়েছিল। আর এখানেই তৃতীয় প্রশ্নটা সবচেয়ে ধারালো। ভিএনএস এর নতুন প্রভিশন অনুযায়ী ধর্ষণের মতো হিনিয়াস অফেন্সের অভিযুক্তদের হাতকড়া পরানোর বিধান রয়েছে। প্রভাস মণ্ডলকে কি হাতকড়া পরানো হয়েছিল?
যদি হাতকড়া পরানো হয়ে থাকে তাহলে সে কিভাবে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিল? হাতকড়া পরা অবস্থায় রিভলভার ছিনিয়ে নেওয়া, সেটা ঘোরানো, ট্রিগারে আঙুল রাখা, গুলি চালানো, এটা কি শারীরিকভাবে সম্ভব? আর যদি হাতকড়া পরানো না হয়ে থাকে তাহলে প্রশ্ন আরো বড় হয়ে যায়। এত বড় হাই প্রোফাইল কেসে যেখানে মুখ্যমন্ত্রী নিজে সম্পৃক্ত, সেখানে একজন ধর্ষণ ও হত্যার অভিযুক্তকে হাতকড়া ছাড়া মাঝরাতে নিয়ে যাওয়া হলো। আইনজীবীরা আরো কিছু প্রশ্ন তুলেছেন। গুলির এন্ট্রি ওন্ট কোথায়? এক্সিট ওন্ট কোথায়? প্রভাস কত রাউন্ড গুলি চালিয়েছিল? পুলিশ কি পায়ে গুলি করেছিল নাকি সরাসরি মরণঘাতী জায়গায়? পুলিশ কি আগে সতর্কীকরণ গুলি চালিয়েছিল? ঘটনাস্থলে ঠিক কতজন পুলিশ উপস্থিত ছিলেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? মোটেই না, কারণ এরপর সামনে আসে এই পুরো ঘটনার সবচেয়ে চমকপ্রদ অংশ। মনে আছে সেই ভাইরাল ভিডিওটার কথা, যেখানে থানার ভেতরে প্রভাস মণ্ডল এবং আরেক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল? সেই ভিডিওতে বারবার একটি ছেলের নাম উচ্চারিত হচ্ছিল, পার্টির ছেলের রাজা। এই রাজা কে? সে কি রাজনৈতিক কোনো দলের ক্যাডার? সে কি কোনো প্রভাবশালী ব্যক্তির পরিবারের সদস্য? তার রাজনৈতিক সংযোগ কতদূর পর্যন্ত? এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। আর ঠিক এই ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মাঝরাতে প্রভাসকে এনকাউন্টার করা হলো। যে মানুষটা এই রাজার নাম জানতো, সেই মানুষটা আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিলে হয়তো সেই রাজার মুখোশ খুলে পড়তো, তাকেই সরিয়ে দেওয়া হলো। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা একটা সুপরিকল্পিত কৌশল? আপনার কি মনে হয় যে মানুষটা গ্রামবাসীদের হাত থেকে পালায়নি, থানায় বাধ্য ছেলের মতো হেঁটে হেঁটে গিয়ে ধরা দিয়েছিল, পুলিশের সাথে পুরোপুরি সহযোগিতা করেছিল, সেই মানুষটা হঠাৎ মাঝরাতে সুপারহিরো হয়ে পুলিশের রিভলভার কেড়ে নিল? আরুইপুরের যে মর্মান্তিক এবং ন্যাক্কারজনক ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনার তদন্তে হঠাৎ করেই এমন একটা মোড় এসেছে যা হলিউড বা বলিউডের ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে পর্দার আড়ালে কি চলছে? এটা কি সত্যিই জাস্টিস, নাকি কোনো এক অদৃশ্য প্রভাবশালীকে বাঁচানোর জন্য অত্যন্ত সুকৌশলে সাজানো একটা চিত্রনাট্য? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। শুরু থেকেই একটু ভেবে দেখুন, এই যে প্রভাস মণ্ডল, যাকে গতরাতে এনকাউন্টার করা হলো, সে কে ছিল? সে ছিল এই বারুইপুর কাণ্ডের রাজসাক্ষী। এই মানুষটাই প্রথম গ্রামবাসীদের জানিয়েছিল সেই ফুটফুটে শিশুটির সাথে কতটা নির্মম পরিণতি ঘটানো হয়েছে। শুধু তাই নয়, এই প্রভাস মণ্ডলই কিন্তু প্রথম দেখেছিলেন যে প্রমাণ লোপাট করার জন্য কোথায় লুকিয়ে রাখা হয়েছে সবকিছু। পরবর্তীকালে যখন গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়, তখন এই মানুষটা একেবারে বাধ্য ছেলের মতো পুলিশের সাথে কোঅপারেট করেছে। সে নিজে পুলিশের কাছে বাকি চারজন অপরাধীর নাম কবুল করেছিল। অর্থাৎ আইনের ভাষায় সে হয়ে উঠেছিল এই কেসের সবথেকে বড় তুরুপের তাস। কিন্তু এখানে বিষয়টা আরও জটিল হয়ে যায়। হঠাৎ করে জানা গেল রাত 12:30 থেকে 1:45টার সময় পুলিশ নাকি প্রভাসকে নিয়ে বেরিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ এবং ক্রাইম সিন রিক্রিয়েট করতে। আর সেখানেই নাকি সে পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় আর স্পটে মৃত্যু হয় প্রভাসের। শুনতে খুব সাধারণ একটা পুলিশের বয়ান মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই তো লুকিয়ে আছে হাজারটা প্রশ্ন। প্রথমত, ভারতের আইন ব্যবস্থা বা ভারতীয় ন্যায় সহিংসতা অনুযায়ী মাঝরাতে কেন ক্রাইম সিন রিক্রিয়েট করতে হবে? পুলিশ বলতে পারে ঘটনাটা যেহেতু রাতে ঘটেছিল, তাই পরিবেশ এক রাখার জন্য রাতেই যাওয়া হয়েছে। খুব ভালো যুক্তি, কিন্তু যদি সেটাই হয় তাহলে পুলিশের বডি ক্যামেরা কোথায় ছিল? সাধারণত এরকম সেন্সিটিভ কেসে যখন কোনো অপরাধীকে ক্রাইম সিনে নিয়ে যাওয়া হয়, তখন পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। এটা আইনি প্রোটোকল। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফ থেকে এমন একটা সিসিটিভি ফুটেজ বা বডি ক্যামেরার ভিডিও সামনে আনা হয়নি যেখান থেকে দেখা যাচ্ছে যে প্রভাস পালানোর চেষ্টা করছে। যে মানুষটা গ্রামবাসীদের মার খেয়েও পালায়নি, যে মানুষটা চুপচাপ থানায় গিয়ে বসেছিল, সে হঠাৎ করে মাঝরাতে অ্যাকশন হিরো হয়ে গেল, নাকি তাকে অ্যাকশন হিরো সাজিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো? কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ হয়?